হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং জন্মস্থান ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সন্ধ্যার পর থেকে সংসারের যা যা কাজ করি আজকে সেই সব কিছু নিয়ে ব্লগটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সারাদিনের কাজের পাশাপাশি কিন্তু সন্ধ্যার পরও অনেক কাজ করি, হয়তো এই কাজগুলো ধরা হয় না, কিন্তু কাজের মধ্যেই নিজেকে সারাদিন ব্যস্ত রাখতে হয়। বাচ্চাদেরকে পড়তে বসিয়েছি, ওদের পড়ালেখা শুরু হয়ে গেছে অলরেডি। সারাদিন তো একঘেয়েমি কাজের উপরেই চলতে হয়। দেখা যায় সারাদিন যদি ক্লিনিংয়ের কাজটা না করি, সন্ধ্যার পর কিন্তু এটা আমাকে করতেই হয়। মানে কোনো কাজ থেকে আর কি নিজেকে বিরত রাখা যায় না। তো এখন হচ্ছে গাছগুলোকে ধুয়ে দিলাম, দেন হচ্ছে যে ফার্নিচারগুলো ক্লিন করা বা মোছার কাজ থাকে সেগুলো সেরে ফেলছি। আর এই গাছগুলো দেখা যায় সপ্তাহে 2-1 বার আমি পানি চেঞ্জ করে গাছগুলোকে গোসল করিয়ে দিই। আমার এই সিংহোমোনিয়াম গাছটি আর মানি প্ল্যান্ট গাছটি কিন্তু পানির মধ্যেই রেখেছি, আর এই দুইটা গাছ অনেক সুন্দর মতো বড় হয় বা গ্রো করে পানির মধ্যেই, কোনো রকম মাটি দেওয়ার প্রয়োজন হয় না। কয়েকদিন পর পরই সবগুলো গাছ সুন্দর করে পরিষ্কার করি, তারপরও যে কোথা থেকে এত বেশি ধুলাবালি পড়ে আসলে বুঝতে পারি না। শীতের দিনে ধুলাটা একটু বেশিই পড়ে। তো আমি হচ্ছে আমার স্ন্যাক প্ল্যান্ট বা ব্যাম্বো ট্রি এই দুইটাকে একটু ক্লিন করে দিয়েছি। আর সুবর্ণা বসে বসে এখানে সূরা লিখছে। মাশাল্লাহ, ওর হাতের আরবিগুলো দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর করে লিখতে পারে। ও তো মাদ্রাসায় পড়ে বড় হয়েছে। তো এখন হচ্ছে নাস্তা বানাতে চলে আসছি। এখন একটু দুধ জাল করে নেব, গ্রাম থেকে নিয়ে আসা। আর এই দুধগুলো হচ্ছে আমার শাশুড়ি মা সব সময় আমাদের জন্য পাঠিয়ে দেয়। তো এখন কিছু নাস্তা বানাবো, কিছু বললে ভুল হবে, এখন হচ্ছে পাতাকপির পাকোড়া বানাবো। সঙ্গে কিছু গাজরও কুচি করে দিয়েছি। আমরা তো পাতাকপি বলি, অনেকে বাঁধাকপি বলে। তো আমি আসলে বাঁধাকপি বলতে গেলে দেখা যায় প্যাচ হয়ে যায়, সেই জন্য ডিরেক্ট পাতাকপি বলে ফেলি। বাচ্চারা দেখা যায় পাতাকপি, ফুলকপি এগুলো রান্না করলে খেতে চায় না, কিন্তু এগুলো দিয়ে যদি পাকোড়া বানিয়ে দেই তাহলে তারা খুব মজা করে খায়। পাকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, তারপর হচ্ছে 2টা ম্যাগি মশলা, লবণ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিয়েছি। সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়েছি, সেটা তো দেখতেই পারলেন। তো তারপর দিয়ে দিয়েছি একটা ডিম, আর দিয়েছি বেসন, সঙ্গে হচ্ছে কর্নফ্লাওয়ার। এগুলো আমি আমার আন্দাজ মতো দিয়েছি আর কি। তো এভাবে পাকোড়া বানালে না খেতে খুব ভালো লাগে। অনেকে এটার মধ্যে আটা দেয়, অনেকে অনেকভাবে পাকোড়া বানায়। তো আমার কাছে ভালো লাগে একটু স্পাইসি, ঝাল ঝাল হলে পাকোড়া খেতে ভালো লাগে, আর বাচ্চারাও পছন্দ করে। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন ডুবো তেলে পাতাকপির পাকোড়াগুলো আমি ভেজে নিব। আর দুধটাও বলক চলে আসছে, কিছুক্ষণ জাল করে চুলাটা অফ করে দেব। পাতাকপির পাকোড়া কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার মূল্যবান কথাটা তো বলতে ভুলেই গিয়েছি। আর আমার প্রিয় আপুদের কাছে আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে অনেকেই মানে লাইক দেয় না কিন্তু কমেন্ট করে। এটা আসলে বুঝতে পারি না, তারা কি ভুলে যায় নাকি শুধু নিজেদের লাভের আশায় সেটা করে, সেটাও বুঝতে পারি না। সবাইকে আমি একটা কথাই বলবো, কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আমার প্রচুর পরিমাণে ভিডিওতে স্প্যাম কমেন্ট আসে, আসলে তাদেরকে কিছু বলার নেই। তারা নিজেরাও একজন কন্টেন্ট ক্রিয়েটর বা নিজেরাও কাজ করছে এই প্ল্যাটফর্মে, তারপরেও কেন তারা নিজেরা নিজেদের ক্ষতি করছে সেটা আসলে বলতে পারছি না। সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না, লাইক দিয়ে তারপর হচ্ছে কমেন্টটা করবেন। আমি যখনই কারো ভিডিও দেখি অবশ্যই লাইক দিয়ে তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে তাদেরকে একটা কমেন্ট করি। যদি সময় না থাকে শুধু ছোট্ট একটা কমেন্ট করে চলে আসি। পাকোড়া ভাজার পর অবশিষ্ট যেই তেলটা ছিল সেটা আমি অয়েল জারে রেখে দিয়েছি। আর এই অয়েল জারগুলো আমি এই কারণেই এনেছিলাম যেন ভাজা পোড়া করলে অবশিষ্ট তেলটা আমি রাখতে পারি। এভাবে রেখে দিলে হয় কি তেলটা দিয়ে অন্য কিছু রান্নাও করা যায়।
তো চুলাটা ক্লিন করে নিয়েছি, বাচ্চারা অলরেডি পাকোড়া খাচ্ছে। আর আপনাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করি, যারা শীতের মধ্যে কাজ করতে পারেন না, হাত ফাটার একটা প্রবলেম আছে বা বিভিন্ন টাইপের প্রবলেম থাকে না শীতের মধ্যে, যে কাজ করতে পারে না, আমারও এমন একটা সমস্যা আছে, সেই জন্য আমি এই হ্যান্ড গ্লাভসগুলো নিয়েছি। এটা দারাজ থেকে নিয়েছি, খুবই রিজনেবল প্রাইসে। শীতের মধ্যে যে আপুরা মা হয়েছেন বা যে আপুদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারা নিজেরাই একা সংসারের কাজ করেন, সেই আপুদের কিন্তু এই হ্যান্ড গ্লাভসটা অনেক বেশি কাজের হবে। এই হ্যান্ড গ্লাভসটার ভিতরে আলগা কাপড় দেওয়া আছে, যেটা আপনার হাতগুলোকে গরম রাখতে অনেক বেশি সাহায্য করবে। আর এই হ্যান্ড গ্লাভস দিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজ করতে পারবেন, হাতে এক ফোঁটাও আপনার ঠান্ডা লাগবে না। তো আমি পার্সোনালি সেই আপুদের সাজেস্ট করব, খুবই রিজনেবল প্রাইসে আপনারা এটা কিনতে পারেন, তাহলে দেখা যায় আপনাদের আর ঠান্ডা লাগবে না, বাচ্চাদেরও ঠান্ডা লাগার কোনো চান্স থাকবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে থালাবাটিগুলো পরিষ্কার করে নিয়েছি এবং জায়গা মতো গুছিয়ে রাখছি। সন্ধ্যা বা নাস্তা বানানোর পর যে থালাবাটিগুলো জমে সবগুলো আমি ক্লিন করে ফেলি, তাহলে রান্নাঘরটা দেখতে ক্লিন লাগে। আমার মেহেদি পড়তে অনেক বেশি ভালো লাগে, আর যদি কখনো দাওয়াত পাই তখন তো 2 হাত ভর্তি মেহেদি পড়তে ভালো লাগে, সঙ্গে পায়েও দিয়েছি। তো দুপুরবেলা চলে যাচ্ছি দাওয়াত খেতে, আমার চাচাতো ভাইয়ের ছেলের সুন্নতের খাতনার অনুষ্ঠান। আজকে অনেক বছর পর আমার চাচারা, তারপর ফুপু, আমরা সবাই ভাই বোনেরা কাজিনরা একসাথে হব। কখনোই এভাবে এক ছাদের নিচে সবার একসাথে হওয়া হয়নি। তো আজকে বুফে দাওয়াত আছে, ভাইয়া হচ্ছে বুফে অনুষ্ঠানটা করেছে। আর এই হচ্ছে আমাদের আবরার সোনা, কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম বড় ভাইয়ের ছেলে হয়েছে, তো ও আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। তো অলরেডি চলে আসছি বুফেতে। এখানে সময় ছিল 1টা থেকে 4টা পর্যন্ত। এখানে আসার পর বুঝতে পারলাম যে আমাদের জন্য জায়গাটা অনেক বেশি ছোট হয়ে গেছে। আমাদের রিলেটিভ অনেক বড়, মাশাল্লাহ মাশাল্লাহ। তো সবাই মিলে এক ছাদের নিচে হয়েছে, আমাদের জায়গাও হচ্ছিল না, আর এত বেশি ভিড়াভিড়ি ছিল। তো বাচ্চারা যে যা পারছে ইচ্ছে মতো নিয়ে খাওয়া দাওয়া করছে, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, আমিও ওদেরকে কিছু বলিনি। ওরা আসলে খেয়ে শিখুক কিভাবে কি করতে হয়, সব সিচুয়েশনের জন্য বাচ্চারা সুন্দর মতো নিজেকে মানিয়ে চলতে পারে, সেই জন্য আর কি ওদেরকে কোনো রকম বাধা দেয়নি। তো আমি এক হাতে ক্যামেরা, আরেক হাতে হচ্ছে খাবারটা নিয়ে নিচ্ছি। আমি এই ফার্স্ট টাইমই বুফে এসেছি, আমি কখনোই আগে বুফে আসিনি, আসা হয়নি। তো নিজের ইচ্ছে মতো যেটা যেটা ভালো লাগছিল সেটা নিচ্ছি। আর এখানে 80টা প্লাস আইটেম ছিল, তো এত কিছু তো খাওয়া সম্ভব না। এত খাবার একসাথে দেখলে দেখবেন মাথা ঘুলিয়ে যায় কোনটা রেখে কোনটা খাবো। তো যেগুলো দেখতে ভালো লাগছিল সেইগুলোই প্লেটে নিচ্ছি। আব্বু বলছিল গরুর মাংসটা নাকি অনেক বেশি ভালো হয়েছে, সেই জন্য মাংস নিলাম। আর এত খাবার তো একা খাওয়া কখনোই সম্ভব না, প্লেট ভর্তি করে নিয়ে যাচ্ছি যেন আর আসতে না হয়, বারবার এসে নিয়ে যাব সেটা আবার ভালো লাগে না। নিয়ে যাই, দেখি 2 বোন মিলে একসাথে খাবো। এত পরিমাণের ভ্যারাইটিস আইটেম ছিল, আসলে কি রেখে কি খাবো, এত আইটেমের নামও হয়তো কখনো শুনিনি বা এত আইটেমের খাবার কখনো বানানো হয়নি, দেখিও নি। তো যেটা ভালো লাগছিল আর কি সেগুলোই নিলাম। আর তান্দুরিগুলো দেখতে ভালো লাগছিল বিদায় এই তান্দুরিগুলো নিলাম। যারা এই পর্যন্ত ভিডিওটির সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন হয়ে আজকে চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি প্রথম দেখছেন, তাদের সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকার জন্য। আমার ভিডিওতে কিন্তু একদমই ওয়াচ হচ্ছে না, সবাইকে রিকোয়েস্ট করব ফুল ওয়াচ করে দেওয়ার জন্য। যাকে নিয়ে আজকের এই আয়োজন তার ফটোশুট চলছে, সঙ্গে তার বাবা মা, তার বাবা মায়ের বন্ধু বান্ধবের সঙ্গেও। তো ভাইয়া ভাবি, ভাইয়ার ফ্রেন্ড, তারপর ফ্রেন্ডের ওয়াইফ, তারা মিলে ফটোশুট করছে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, বাচ্চারা মিলে খাওয়া দাওয়া করছে, ওরা দুষ্টুমি করছে। এখন হচ্ছে সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত। আমি আবার একটু আসলাম ডেজার্ট খেতে, দেখি খেয়ে কেমন লাগে। এখানে অনেক ভ্যারাইটিস আইটেম ছিল। তো এখানে ছিল শাহি টুকরা, তারপর ফিরনি ছিল, থাই স্যুপ ছিল, 3 ধরনের স্যুপ ছিল। আর আমি নিয়েছি 2 পিস কেক, তারপর ছিল জেলি। তো
তো সবগুলো নিয়েছি ঠিকই, কিন্তু সবগুলো খেতে পারিনি, কেন জানি খাওয়ার পর আর এক্সট্রা এইগুলো খেতে ভালো লাগে না আমার আগের থেকে। তো আমরা সব বোনেরা মিলে মেয়েদেরকে নিয়ে এখন কিছু আমরা ফটোশ্যুট করলাম। এখন আব্বু, তারপর হচ্ছে বড় চাচা আর বড় দুলা ভাই বসে কিছু ফটো নিল, আর এখানে হচ্ছে আম্মা, ফুপু, তারপর বড় চাচা, আব্বু, চাচি, ভাইয়া ওরা মিলে কিছু ফটো নিল। এখন যারা ফটোশ্যুট নিচ্ছে তারা হচ্ছে এই জেনারেশনের, মানে আমাদের ভাই বোনেদের বাচ্চা কাচ্চা। সঙ্গে বড় চাচি ছিল, তারপর যার অনুষ্ঠান হচ্ছে সে ছিল, তার মা ছিল। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি, বাসায় চলে যাব। সবাইকে নিয়ে খুব সুন্দর একটি দিন পার করলাম আলহামদুলিল্লাহ। স্মৃতির পাতায় ধরে রাখার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।